হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিএম এক্সপ্লেইনড। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমার পরিবারকে আমার কি জানাও, কি কি বলে? আচ্ছা, যাকগে আমরা মজা করা বন্ধ করি। আমরা আজকে ফিজিক্সের সকল শর্টকাট দেখবো। আজকে দেখবো না, বেসিক্যালি এটা একটা সিরিজ থাকবে এবং হোপফুলি তোমরা এই সিরিজটা ভালোভাবে ফলো করবা। এবং অবশ্যই আমাদের একটা পিডিএফ থাকবে, একটা মানে মাস্টার পিডিএফ থাকবে, যেখানে আমার সব হ্যান্ড রিটেন ভাবে আমি সব কিছু যতগুলি শর্টকাট আছে সবগুলি দেখাই দিছি। সো অবশ্যই সেটা তোমরা পড়বা, অথবা তোমরা চাইলে আমার এই সিরিজ দেখে দেখে নোট করতে পারো। দেখো, ডিউ এক্সামের বেশি দিন বাকি নাই, আবার ইঞ্জিনিয়ারিং রিটেনেও বেশি দিন বাকি নাই। সো রিটেনেও তুমি কিন্তু চাইলে শর্টকাট ইউজ করতে পারো। বুয়েট রিটেনে শর্টকাট ইউজ করা হালাল, এবং ডিউতেও তো শর্টকাট ইউজ করবা, শর্টকাট ইউজ করবা, কারণ সময় কিন্তু অনেক কম থাকে, তাই না? তো এই কারণে আমি ফিজিক্সের শর্টকাট এক সিরিজ বানাচ্ছি। একটা একটা করে ভিডিও প্রতিদিন আপলোড করব। প্রতিদিন যদি তুমি 10টা শর্টকাটও শিখো, তাহলে কিন্তু 10 দিন পর, মানে ডিউর পরীক্ষার আগে 10-15 দিন বাকি মেবি, সো এই 10 দিন পর কিন্তু তোমার 100টা শর্টকাট জমা হয়ে যাবে। তবে এগুলি তো ভুলেও যাবা সহজে, তাই তোমাদের রিভাইজ দিতে হবে এবং ওই শর্টকাটের ব্যবহারও করতে হবে। ঠিক আছে? তো মডেল টেস্ট যত দাও এখন থেকে শর্টকাট ইউজ করার ট্রাই করবা। তো চলো শুরু করি। আজকে আমরা জাস্ট প্রথম ভিডিও, আজকে শুধু ভেক্টরের শর্টকাটগুলি দেখায় দিব। তো দেখো, শর্টকাট শুরু করার আগে বা কোনো কিছু শুরু করার আগে আমরা সবার আগে বলতে চাই যে ফর্মুলা হলো মেইন। ডিউর কথা যদি বলি, ফর্মুলা হলো মেইন। ডিউ ডিউ বলো, বুয়েট বলো, সিকেরোয়েট বলো, ফর্মুলা যদি মনে না রাখতে পারো তাহলে তুমি কিন্তু কখনোই অ্যান্সার করতে পারবে না। বিকজ ফিজিক্সের কথা যদি বলি, 60% প্লাস এগুলি জাস্ট ফর্মুলা বেসড থাকে। মোস্ট মানে 50%-এর বেশি ম্যাথ জাস্ট ফর্মুলা বেস থাকে। তুমি যদি ফর্মুলা মনে রাখতে পারো, কোয়েশ্চেন যদি কিছু নাও বুঝো, হ্যাঁ, ভংচং ধরো, অনেক ভংচং কোয়েশ্চেন দিয়ে দিছে, খুব একটা অনেক কঠিন একটা ওয়ার্ডিং দিয়ে দিছে, সেক্ষেত্রে তুমি কি করবা? আচ্ছা, এটা হলে ত্বরণ দিয়ে রাখছে, আচ্ছা ত্বরণ না, ধরো এইখানে দিয়ে রাখছে ভোল্টেজ, আচ্ছা এখানে দিয়ে রাখছে কারেন্ট, ওকে ওকে, একটা ভোল্টেজ দিয়ে রাখছে, ইলেকট্রনের চার্জ দিয়ে রাখছে, কারেন্ট দিয়ে রাখছে, ও এম নট দিয়ে রাখছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তোমার ওইভাবে ইউজ করতে হবে যে ইভি ইকুয়াল টু ইকে, এরকম। মানে কিছু যদি না বুঝো, তাও তুমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাও কিন্তু অ্যান্সার মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ফর্মুলা কিন্তু কি, ফর্মুলা মনে রাখতে হবে। যাকে, সো সবার আগে আমরা বেসিক একটা শর্টকাট দিয়ে শুরু করি, যে কোনো একটা রাশি, এ হলো একটা রাশি, ওই রাশিটা হলো দুইটা আলাদা আলাদা রাশির গুণফল। দুইটা আলাদা আলাদা রাশির কি গুণফল। ও বাই দ্য ওয়ে, এই শর্টকাট থেকে বুয়েটে কোয়েশ্চেন এসে পড়ছে 21 সালে, 30 সেকেন্ডের ম্যাথ ছিল। সো দেখো, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এক্স আর ওয়াই হলো ধরো ভ্যারিয়েবল, এবং এর উপর পাওয়ারটা হলো এম আর এন। ঠিক আছে? এর উপর পাওয়ারটা কি, এম আর এন। এটা বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা জানি, তবে এখান থেকে দেখো তাহলে কি হয়ে যাবে। দেখো, ডেল্টা এ বাই এ মানে কি, এ এর পরিবর্তনের হার নিজের সাপেক্ষে ইকুয়াল টু, এই যে পাওয়ারটা সামনে এসে পড়বে এম, পাওয়ারটা কি এসে পড়ছে, সামনে এসে পড়ছে, এম ইন্টু এক্স টু দি পাওয়ার, সরি এক্স টু দি পাওয়ার না, ডেল্টা এক্স বাই এক্স, এম ইন্টু হয়ে যাবে ডেল্টা এক্স বাই এক্স, গুণ থাকলে সেটা হয়ে যাবে যোগ, অনেকটা লগারিদমের মতো, এন ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই। ঠিক আছে? এন ইন্টু কী হয়ে যাবে, ডেল্টা ওয়াই বাই ওয়াই। আচ্ছা, বুয়েটে কি আসছিল, বুয়েটে কোয়েশ্চেন আসছিল যে কোনো একটা রোধের বা তারের দৈর্ঘ্য যদি আমি 1% বাড়াই, দৈর্ঘ্য যদি আমি 1% বাড়াই, তাহলে রোধ কত পার্সেন্ট বাড়বে, এই কোয়েশ্চেনটা ছিল। সো আমরা কি জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এখন দৈর্ঘ্য যদি আমি টান দিয়া বাড়াই, তাহলে ক্ষেত্রফলও তো বাড়বে, তাই না? ক্ষেত্রফলও তো বাড়বে, তাহলে এটা দুইটাই অ্যাকচুয়ালি চেঞ্জ হইতেছে। তবে এটা যদি ইজিলি করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে। বেসিক্যালি দেখো, এই তারের কোন জিনিসটা চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হবে না। আয়তন ইকুয়াল টু কত, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমি শুধু দৈর্ঘ্যের সাপেক্ষে আমি প্রকাশ করতে চাইতেছি জিনিসটারে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেখো, আর ইকুয়াল টু রো ইন্টু এল, এল এর জায়গায় এল থাকলো, আর ক্ষেত্রফলের জায়গায় কি থাকলো, ভি বাই এল। তাহলে এখানে আমি লিখতে পারি রো বাই ভি ইন্টু এল স্কোয়ার, রো বাই ভি ইন্টু কি, এল স্কোয়ার। এই এল কি, দৈর্ঘ্যের উপর স্কোয়ার, তাই না? দৈর্ঘ্যের উপর স্কোয়ার। তো দেখো, আর ইকুয়ালটা আমি কিন্তু পেয়ে গেছি রো ডিভাইডেড বাই ভি ইন্টু স্মল এল স্কোয়ার। এখানে রো কি কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, তো রো আর ভি তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হইতেছে শুধু দৈর্ঘ্য। তাহলে আমি লিখতে পারি ডেল্টা আর বাই আর ইকুয়াল টু কত, কনস্ট্যান্টগুলিরে না লিখলেও হবে, কনস্ট্যান্টগুলিরে কি করলেও হবে, না লিখলেও হবে। তাহলে এখানে যে পাওয়ার আছে দুইটা সামনে এসে পড়বে, টু ডেল্টা এল বাই এল। এই যে দৈর্ঘ্য যদি বাড়াই, দৈর্ঘ্য বাড়ানো মানে কি ভাই, দৈর্ঘ্য বাড়ানো মানে পজিটিভ, তাহলে 2 ইন্টু 1%, সেখানে হয়ে যাবে 2%। ঠিক আছে? দৈর্ঘ্য যদি 1% বাড়াই, রোধ কত পার্সেন্ট বাড়বে, 2% বাড়বে। এরকম কোয়েশ্চেন ছিল। ঠিক আছে? অনেক ইজি একটা কোয়েশ্চেন ছিল। এইভাবে তুমি কিন্তু শর্টকাট চাইলে অ্যাপ্লাই করতে পারো। ওকে, এ
এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে তুমি কি লিখতে পারো, ডেল্টা এ বাই এ, পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে এসে পড়বে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। সো আমি আরেকটা এক্সাম্পল যদি দেখাই, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে, 2 পাই রুট ওভার এল বাই জি। এটার জন্য তুমি একটু ফর্মুলা অ্যাপ্লাই করো, তো ডেল্টা টি বাই টি কী হবে। তো তুমি চিন্তা করে দেখো, 2 পাই, এল এর উপর পাওয়ার আছে হাফ, আর জি এর উপর পাওয়ার আছে কত, মাইনাস হাফ, কিন্তু জি এর উপর পাওয়ার কি আছে, মাইনাস হাফ। আরে ভাই, রুট ওভার এল ডিভাইডেড বাই রুট ওভার জি, তাই না, তাহলে জি এর উপর পাওয়ার আছে হাফ, তবে কি আছে, ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে তো পাওয়ার মাইনাস হয়ে যায়। এটা এই বয়সে এসে শিখাইতে হইলে এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে। সো এখানে আমি লিখবো কি, ডেল্টা টি বাই টি ইকুয়াল টু হাফ ডেল্টা এল বাই এল মাইনাস হাফ ডেল্টা জি বাই জি, ঠিক আছে। এখানে অবশ্যই বৃদ্ধিরে তুমি কি করবা, বৃদ্ধির জায়গায় তুমি ডেল্টা এল পজিটিভ দিবা সাইন, আর হ্রাসের ক্ষেত্রে নেগেটিভ দিবা সাইন। আই গেস বুঝতে পারছো, এটা ইজি একটা শর্টকাট ছিল, ঠিক আছে। ওকে, তো পরে কোয়েশ্চেনে চলে যাই। ভেক্টর, দুইটা সমান বল আছে, পি পি একটা বল আছে, আরেকটা পি একটা বল আছে, এবং এরা পরস্পর আলফা কোণে যদি ক্রিয়া করে, তাহলে এরা এই বল দুইটা যদি সমান হয়, তাহলে লব্ধি অবশ্যই আমরা জানি মাঝখান দেওয়া যায়, তাই না। এবং লব্ধির মান কত হয়, 2p cos আলফা বাই 2, উই অল নো দ্যাট, 2p cos আলফা বাই 2। এবং এটা কোন বরাবর যায়, লব্ধি মাঝ বরাবর যায়। আচ্ছা, অন্তরের ক্ষেত্রে কি হয়, পি একটা বল আছে, এদের অন্তর হয়ে যায় হলো তৃতীয় বাহুটা, এর অন্তর হয়ে যায় কি, তৃতীয় বাহুটা, এর অন্তর হয়ে যায় কত, তৃতীয় বাহুটা এস দিয়ে আমি বলি অন্তর, এস দিয়ে আমি কি বলি, অন্তর। তাহলে এস হয়ে যাবে হলো 2p কজ আলফার জায়গায় এবার হয়ে যাবে সাইন আলফা বাই 2, ঠিক আছে। কজ আলফার জায়গায় কি হয়ে যাবে এবার, সাইন আলফা বাই 2। এটা মনে রাখতে পারবা, অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখতে না পারলেও মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এটার একটা খুবই ইজি একটা এক্সাম্পল হইলো বেসিক্যালি তোমার আপেক্ষিক বেগ, এটার একটা এক্সাম্পল। যে আচ্ছা না, আপেক্ষিক বেগ তো পরেই দেখাইতেছি, আপেক্ষিক বেগ আর একটু পরে দেখাইতেছি। এর আগে আমি তোমাকে আরেকটা জিনিস দেখাইতে হবে, দাঁড়াও। হ্যাঁ, 2p সাইন আলফা বাই 2, ইয়েস ইয়েস। ও হ্যাঁ, এটার এক্সাম্পল হলো সমান বলের লব্ধি, সমান বলের লব্ধি, লব্ধি যে কোনো একটি বলের, বলের ধরলো √2 গুণ হলে আলফা ইকুয়াল টু কত, এরকম কোয়েশ্চেন আসে না। তাহলে এখানে কি সমান বলের লব্ধি হলো 2p cos আলফা বাই 2, তো যে কোনো একটা বল কি পি এর √2 গুণ, সো এটাই তো আমার লব্ধির মান, তাই না। সো এখান থেকে কি পি কাটা যাবে, এবং cos আলফা বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে কত, 1/√2। তাহলে এখান থেকে তুমি পাবা আলফা বাই 2 এর মান 45 ডিগ্রি, আলফার ভ্যালু হলো 90 ডিগ্রি, তাই না। তুমি কিন্তু আলফা বাই 2 এর ভ্যালু বের করে ফেলছো, যে আলফা বাই 2 ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তবে 45 ডিগ্রি অ্যান্সার হবে না, 2 দিয়ে গুণ করা লাগবে, আলফার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, তো এরকম শর্টকাট আরও আছে, আমি এগুলি মনে রাখতাম। বেসিক্যালি সমান বলের লব্ধি, যদি বল দুইটা, এই যে এই বল দুইটা, এই আলফা আলফা যদি আমার 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধি হয়ে যায় হলো যে কোনো একটা সমান পি। আলফা যদি তোমার হয় 90 ডিগ্রি, তখন আমি মনে রাখতাম √2p হয়ে যায়। আলফা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে হলো √3p। এবং এটা কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই শর্টকাটটা ইউজ করি। হ্যাঁ, অনেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই শর্টকাটটা ইউজ করে। এটা কখন ইউজ করি, ওই যে তিনটা চার্জ, একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ, এখানে একটা মাইনাস কিউ, তিনটা চার্জ আছে, বললো যে এই চার্জের উপর প্রযুক্ত বল কত, এরা সমবাহু ত্রিভুজ বরাবর কাজ করলে এই বলটাও এফ হয়ে যায়, এই বলটাও এফ হয়ে যায়, কারণ কি দুইজনই আকর্ষণ এবং চার্জও সেম। সো তখন লব্ধি কত হয়ে যায়, √3f হয়ে যায়। সো এরকম শর্টকাট কিন্তু তুমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবা, নোবডি ইজ গানা জাজ। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর এরকম আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, আমি মানে সব ধরনের কোয়েশ্চেন এবং আমি তোমাকে টাইপ দেখানোর ট্রাই করতেছি। তো ধরো একটা বৃত্তাকার পথে ভি বেগে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে একটা বস্তু কি করতেছে, ঘুরতেছে। সো থেটা পরিমাণ ঘোরার পর এর এর বেগের পরিবর্তন কত হইলো, থেটা পরিমাণ ঘোরার পর এর বেগের পরিবর্তন কত হইলো। সো এই থেটা পরিমাণ ঘুরে গেছে, তাই না, আগে ছিল উপরের দিকে ভি, এখন থেটা পরিমাণ ঘুরে গিয়ে বেগ হয়ে গেছে কত, ভি। তাহলে এখানে তোমার বুঝতে হবে, এটাও কিন্তু এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কি তৃতীয় বাহু হয়, তাই না। পরিবর্তনটা কি হয়ে যাবে, থার্ড বাহুটা হয়ে যাবে হলো পরিবর্তন বা পার্থক্য। সো এই পার্থক্য কি হয়ে যাবে, 2v সাইন, এখানে তো আর আলফা না, এখানে থেটা আছে, থেটা বাই 2। সো এটা হয়ে যাবে পরিবর্তন, এটাও শর্টকাট অনেকে সরাসরি ইউজ করতে পারবা। ওকে, আচ্ছা, এরপর সাইন রুল আমরা জানি যে দুইটা বল, একটা বল থাকে পি, একটা বল থাকে কিউ, তাই না, এবং এদের লব্ধি থাকে আর। এর লব্ধির সাথে পি যদি আলফা কোণ উৎপন্ন করে এবং লব্ধির সাথে কিউ যদি বিটা কোণ উৎপন্ন করে, তখন আমরা বলি যে যে কোনো বল পি ডিভাইডেড বাই কি হয়ে যাবে, সাইন, বাকি দুইজন মানে আর কিউ এর মধ্যবর্তী কোণ বিটা। আচ্ছা, এরপর কিউ ডিভাইডেড বাই সাইন, বাকি দুইজনের মধ্যবর্তী কোণ, Q
কিউ এর পর কি আর আর পি এর মধ্যবর্তী কোণ, সো আলফা। আর এখানে হয়ে যাবে কি লব্ধি বা আর ডিভাইডেড বাই সাইন কত হয়ে যাবে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা। সো এই শর্টকাটটা কিন্তু তোমার, এটা শর্টকাট না বেসিক্যালি, এটা কনসেপ্ট, এটা তোমার ইউজ করতে জানতে হবে। এছাড়াও আমাদের আছে লামির উপপাদ্য। লামির উপপাদ্য আর সাইন রুলের মধ্যে ডিফারেন্সটা একটাই, সেটা হলো যে পি আর কিউ এর লব্ধি মিলায় হইতেছে আর, আর লামির উপপাদ্যের ক্ষেত্রে হইতাছে কি তিনটা বল মিলা সাম্যাবস্থায় থাকতেছে, কি থাকতেছে, তিনটা বল মিলে সাম্যাবস্থায় থাকতেছে। সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ধরো আলফা, এবং কিউ আর আর এর মধ্যবর্তী কোণ ধরো বিটা, আর পি আর আর এর মধ্যবর্তী কোণ ধরো গামা। এটা কি আমাদের লামিস থিওরাম। লামিস থিওরাম, লামিস থিওরাম আমাদের কি বলে, লামিস থিওরাম আমাদের বলে যে যে কোনো দুইটা বলের, সরি, হ্যাঁ এটা বলতে পারি, ইয়েস, যদি এই তিনজন সাম্যাবস্থায় থাকে তাহলে যে কোনো দুইটা বলের সমষ্টি, আবারও বলতেছি যে কোনো দুইটা বলের, এটা কিন্তু ডিউতে আসছে, এটাও ডিউতে আসছে, যে পি আর কিউ এর যে লব্ধি, পি আর কিউ এর লব্ধি কিন্তু এই আর এর কি, আর এর সমান, আর এর মানের সমান বেসিক্যালি। এরা সাম্যাবস্থায় থাকলে কি হবে আমি বোঝানোর ট্রাই করতেছি শর্টকাটটা। আচ্ছা, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত, জিরো না? তাহলে আমি বলতে পারি যে কোনো দুইজনের লব্ধি কি অন্য জনের নেগেটিভ, তবে মানের কথা যদি বলি মান তো সমান, তাই না? যে কোনো দুইজনের লব্ধি তৃতীয়টার মানের সমান, তবে কি বিপরীত দিক তুমি চিন্তা করে দেখো, এই যে পি আর কিউ এর যদি লব্ধি বের করো তাহলে ওর লব্ধি কি এই বরাবর উপরের দিকে হবে, তবে আর কি নিচের দিকে। সো ওদের ডাইরেকশনটা অপোজিট, ডাইরেকশনটা অপোজিট, এই কারণেই তো এরা কাটাকাটি করে সাম্যাবস্থা হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি কিন্তু বলতে পারি যে দেখো পি স্কোয়ার প্লাস, আচ্ছা কালো কলম ইউজ করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ইকুয়াল টু কত, আর স্কোয়ার। এখান থেকে কিন্তু মাঝে মধ্যে তোমার আলফা কোণ ইউজ করতে বলে। যেমন একটা এক্সাম্পল যদি দেখাই তোমাকে, এটা ডিউতে আসছে মোস্ট প্রবাবলি। তো তোমারে বললো 3, 4, 5 তিনটি বল সাম্যাবস্থায় থাকলে, সাম্যাবস্থায় থাকলে থাকলে বলবে যে বৃহত্তর ও ক্ষুদ্রতর বলের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত। সো বেসিক্যালি 3 একটা নিউটন একটা বল আছে, 4 নিউটন একটা বল আছে, 5 নিউটন একটা বল আছে, এরা সাম্যাবস্থায় আছে। তো আমার মনে রাখতে হবে কি এরা সাম্যাবস্থায় থাকলে যে কোনো দুইজনের লব্ধি তৃতীয় বলের সমান। সো এখানে হয়ে যাবে 3 আর 4 এর মধ্যে যদি কোণ হয় আলফা, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 কজ আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 স্কোয়ার, 5 স্কোয়ার হয়ে যাবে না? সো 3 4 12, 12 দুগুণে 24, 24 কজ আলফা ইজ ইকুয়াল টু কত, 0, কারণ হ্যাঁ এটা আলফার ভ্যালু কত, কজ আলফার কত, এখানে হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত হয়ে যাবে, 90 ডিগ্রি। সো বেসিক্যালি 3 আর 4 যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখনই কি, ও এটা তো বৃহত্তর আর ক্ষুদ্রতর বলছে, সরি, ইয়া আল্লাহ আমি এত ভুল করতে কেন করতেছি। বৃহত্তর বল কোনটা, বৃহত্তর বল হলো 5 আর ক্ষুদ্রতর বল কত, 3, 3 আর 5 এর মধ্যে লব্ধি। তাহলে সাম্যাবস্থায় থাকলে আমরা কি বলছি, যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান এবং কি হয় বিপরীত, তবে মানের কথাও যদি বলি তাহলে সমান। তো এখানে হয়ে যাবে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কজ আলফা ইকুয়াল টু কত, 4 স্কোয়ার। সেখান থেকে তুমি 3 5 15, 15 দুগুণে 30, 30 কজ আলফা ইকুয়াল টু কত, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাই 16 মাইনাস 9 তাহলে কত আসে, 7, 7 মাইনাস 25 কত আসে, 16 মাইনাস 9 কত, মাইনাস 9, বেসিক্যালি 7, 7 থেকে 25, তো 25 থেকে 7 গেলে কত থাকে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 18 থাকে মোস্ট প্রবাবলি, মাইনাস 18 হবে 30 কজ আলফা। সেখান থেকে আমি পাইতেছি কজ আলফা ইকুয়াল টু কত, মাইনাস 18/30। সেখান থেকে তুমি আলফার ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে? আলফার ভ্যালু কি হয়ে যাবে, বের করে ফেলতে পারবা। ইজি না? এগুলি পারতে হবে। এবং আমরা যদি আরও একটা শর্টকাট দেখি, সেটা হলো যে যে কোনো তিনটা বলের লব্ধি, যে কোনো তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, সমান বল, হ্যাঁ এর এই শর্টকাটটা, n সংখ্যক সমান বল, বল 360 ডিগ্রি বাই n কোণে সাম্যাবস্থায় থাকে। সো তুমি যদি ধরো এটা যদি চিন্তা করো যে এখানে একটা পি বল আছে, এখানে একটা পি বল আছে, এরা কখন সাম্যাবস্থায় থাকবে, যখন এরা পরস্পর অপোজিট দিক বা 180 ডিগ্রি কোণে থাকবে, বেসিক্যালি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 অ্যাঙ্গেলে থাকবে। আচ্ছা, তিনটা বলের কথা যদি চিন্তা করি তখন কি হয়, এরা 120 ডিগ্রি কোণে থাকলে সাম্যাবস্থায় থাকে, তাই না? সো 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাই না? বেসিক্যালি 360 ডিভাইডেড বাই কত, 3 কোণে সাম্যাবস্থায় থাকবে। চারটা বলের কথা চিন্তা করো অবশ্যই। সো দুইজন ডানে দুইজন বামে,
সরি একজন ডানে, দুইজন ডানে বামে, দুইজন কি উপর নিচে, তাই না? মানে বেসিক্যালি পরস্পর 90 ডিগ্রি কোণে সাম্যাবস্থায় থাকবে। বেসিক্যালি 360 ডিভাইডেড বাই ডিগ্রি ডিভাইডেড বাই 4 কোণে বা 90 ডিগ্রি কোণে সাম্যাবস্থায় থাকবে। সেরকম পাঁচটা যদি থাকে তখন কি হবে? 360 ডিভাইডেড বাই 5 বা 72 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা কি থাকবে? সাম্যাবস্থায় থাকবে। অবশ্যই সমান বল হইতে হবে। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখার মতো। এরপর ধরো তোমাকে বলল যে তিনটা বল পরস্পর কি আছে? সমান্তর ধারা বরাবর আছে। মানে একটা বল হইলো পি মাইনাস ডি, একটা বল হইলো পি, আর একটা বল কি পি প্লাস ডি। মানে প্রত্যেক ক্ষেত্রে কি হইতাছে? ডি করে বাড়তেছে, তাই না? প্রত্যেক ক্ষেত্রে বল কি হইতাছে? ডি করে বাড়তেছে। এবং এরা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন লব্ধি কত হয় জানো? লব্ধি হয়ে যায় হলো √3 টাইমস ডি। লব্ধি কত হয়ে যায়? √3 টাইমস ডি। লব্ধি হয়ে যায় কত? √3 টাইমস ডি। এটা চাইলে মনে রাখতে পারো। ওকে, 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 আশা করি বুঝতে পারছো। এছাড়াও তুমি যদি ধরো আরো কিছু এক্সাম্পল যদি দেই, ধরো তোমারে বললো যে আম, ধরো তোমারে 6 একটা বল দিছে, 6 নিউটন একটা বল দিছে, এই বরাবর ধরো 8 নিউটন একটা বল আছে, আবার এখানে ধরো 12 নিউটন একটা বল আছে। তো তোমারে বলছে এই তিনজনের লব্ধি বের করতে। এই তিনজনের লব্ধি যদি বের করতে বলে, তাহলে কিন্তু আমরা এই যে সমান মানের বল, এই কনসেপ্টটা আমরা চাইলে খাটাইতে পারি। কিভাবে দেখো, তুমি চিন্তা করো, 6 নিউটন, তাই না? আমি আমি এই পুরা সিস্টেমটা এইভাবে লিখতে পারি, 6 নিউটন। আর 8রে আমি কি লিখতে পারি? 6 + 2 নিউটন। আবার আমি 12রে কত কি লিখতে পারি? 6 + 6 নিউটন, তাই না? তাহলে এখন আমি এই পুরা সিস্টেমটা দুইটা পার্টে যদি ভাগ করি, এই যে 6 6 6 6 6 6 মার্ক অফ দ্য বিস্ট, এটা একটা এটা একটা এটা একটা সিস্টেম। আবার এখানে কত লিখতে পারি? 0 0 নিউটন, মানে নাই, গায়েব, গুড বাই, নাডা, নাল। আর এখানে ধরো 2 নিউটন, আর এখানে 6 নিউটন। এটা একটা সিস্টেম। বুঝতে পারতেছো? তাহলে আমার এই সিস্টেমটার লব্ধি কত হয়ে গেল? 0 হয়ে গেল। আর এই দুইজনের লব্ধি এখন আমার বের করা লাগবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? 2 আর 6 এর লব্ধি। এবং এরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তো 120 ডিগ্রি দেওয়া থাকবে বেসিক্যালি। অথবা বলা থাকবে সমবাহু ত্রিভুজের বাহু বরাবর কাজ করতেছে, এটাও বলে দিতে পারে। সমবাহু ত্রিভুজের বাহু বরাবর কাজ করতেছে, এটাও বলে দিতে পারে। সমবাহু ত্রিভুজের বাহু বরাবর কাজ করলে এটাও কিন্তু চাইলে তোমাকে বলে দিতে পারে। সেক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, এক্ষেত্রে এই যে 6 আর 2 এর লব্ধি, বেসিক্যালি লব্ধি হয়ে যাবে হলো √2² 6² 2 × 6 × 2 কস কত? 120 ডিগ্রি। বুঝতে পারছো? এটা তুমি করতে পারবা না। 36 আর 4 কত? 40, সেখানে হয়ে যেতেছে 40। আর এখানে 6 × 2 = 12, আর এখানে কি হয়ে যেতেছে ভাই? কজ 120 ডিগ্রি ভ্যালু কত? -হাফ। সো -12, 40 - 12 কত আসে? 28 আসে মোস্ট প্রবাবলি, √28। তো 4 × 7 = 28, 2√7 মোস্ট প্রবাবলি। তোমার ক্যালকুলেট করে দেখতে হবে, এটা আমি দেখবো না। নেক্সট, একক ভেক্টর। তো জীবনে যদি শুনো, অনেকে কিন্তু পরীক্ষার হলে একটু ভয়ে ভয়ে থাকে, এই কারণে বলে যে একক ভেক্টরের মান কত? 1 হবে। ঠিক আছে, এরপর বললো লম্ব একক ভেক্টর, বললো এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, বলছে এদের লম্ব একক ভেক্টরের মান কত? মান বললে কিন্তু তুমি এক দাগায় দিবা সুন্দর মতো। ঠিক আছে, এই ভুলটা করতে পারবা না। তাহলে লম্ব একক ভেক্টরের মান যদি মান না বলে, যদি বলে লম্ব একক ভেক্টরটা বের করো, সেক্ষেত্রে কি a × b ডিভাইডেড বাই কত? a × b এর মান, এত জানা কথা। তবে মান বললে কিন্তু সতর্ক, এক মাইরা দিবা, এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। আর অভিক্ষেপের ক্ষেত্রেও একটা শর্টকাট আছে, দেখো এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, এরা পরস্পর ধরো আলফা কোণে কি করতেছে? ক্রিয়া করতেছে। এরা যদি আলফা কোণে ক্রিয়া করে, তোমাকে বললো এ এর উপর বি এর অভিক্ষেপ কত, এর উপর বি এর অভিক্ষেপ কত, অথবা বললো বি এর উপর এর অভিক্ষেপ, তাই না? সো বি এর উপর মানে কি? বি নিচে, তাই না? বি এর উপর মানে কি? বি নিচে। সো এটা হয়ে যাবে এ কজ আলফা, হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এইভাবে আমি লিখি না, আমি পছন্দ করি এইভাবে লিখতে, যে বি এর ওপর, কোশ্চেন এইভাবে বলবে বি এর ওপর এর অভিক্ষেপ। আচ্ছা, বি এর ওপর মানে কি? বি নিচে কিনা বলো? বি এর ওপর মানে কি? বি থাকবে কি নিচে, তাহলে বেসিক্যালি কিছুই না, এ ডট বি ডিভাইডেড বাই বি, নিচে নিচে এসে পড়বে বি। এ ডট বি ডিভাইডেড বাই কি? বি নিচে। বি এর উপর মানে কি? বি নিচে। তোমার উপর মানে কি? তুমি নিচে থাকবা, তাই না? মানে আমার উপর মানে কি? আমি নিচে থাকবো। সো এরকম জিনিসটা। আবার এ এর ওপর বি এর অভিক্ষেপ, বেসিক্যালি কার ওপর? এর উপর, মানে এ হলো নিচে, এ ডট বি ডিভাইডেড বাই কি হয়ে যাবে? এ হয়ে যাবে। এটা তো অভিক্ষেপ গেল। অভিক্ষেপ মানে কি? প্রজেকশন, ছায়া। আর উপাংশ মানে কি? অভিক্ষেপ টাইমস ইউনিট ভেক্টর, অভিক্ষেপ টাইমস ইউনিট ভেক্টর। এখন
এটা আসলে আলাদা একটা পেজে দেওয়াই বেটার ছিল, তাই না? এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে। সো তোমাকে বললো এই যে আলফা কোণ, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অভিক্ষেপ। দিস উইল বি দ্য প্রজেকশন, দিস উইল বি দ্য প্রজেকশন। তবে এই প্রজেকশন কার বরাবর? বি বরাবর। সো বি এর ইউনিট ভেক্টর মানে যে নিচে থাকবে তার ইউনিট ভেক্টর, যে নিচে তার ইউনিট ভেক্টর। সো এখানে আমরা সুন্দর মতো বইলা দিব, আমার এত টাইম নাই এডি লেখার, আমার এত টাইম নাই এগুলি লেখার, আমি কপি পেস্ট মাইরা দিচ্ছি। সো অবশ্যই অবশ্যই আশা করি তোমার খুব ভালো লাগতেছে ক্লাস। লাইক ঠোক দিজিয়ে ভাই, লাইক ঠোক দিজিয়ে, প্লিজ লাইক দিয়ে দিন, লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন, কমেন্ট দিয়ে দিন। তো উপাংশ কি হয়ে যাবে বলো? উপাংশ কি হয়ে যাবে? বি এর ইউনিট ভেক্টর, তো যার কমন সেন্স আছে সে তো বি এর ইউনিট ভেক্টর দিবে, তাই না? বি এর ইউনিট ভেক্টর এই যে, আরে ভাই বি এর ইউনিট ভেক্টর, তো বি এর ইউনিট ভেক্টর মানে কি? মান ডিভাইডেড বাই সরি, ভেক্টর ডিভাইডেড বাই কি এর মান, ভেক্টর ডিভাইডেড বাই এর মান। তাহলে এখানে কি হয়ে যাবে? বি স্কোয়ার। আর এটার সুন্দর মতো মুচ্ছা দাও, এটাই তো, তাই না? বি স্কোয়ার, এটার সুন্দর মতো কি করে দিবা? মুচ্ছা দিবা। সো এরকম। আরেকটা দেখো, এখানে কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই কি এর উপর মানে কি এ নিচে, সো এ নিচে, নিচে এ স্কোয়ার, আর এখানে এ ভেক্টর। অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, অভিক্ষেপ, এই যে এটা কি অভিক্ষেপ টাইমস কি ইউনিট ভেক্টর অফ এ। এখন ইউনিট ভেক্টর অফ এ মানে কি এ ডিভাইডেড বাই এর মান, এ ডিভাইডেড বাই কি এর মান। তাহলে এর মান আর এর মান গুণ করে এ স্কোয়ারই তো হবে, তাই না? এতটুকু তো বুদ্ধি তোমার থাকা লাগবে, এতটুকু তো বুদ্ধি থাকা লাগবে, তাই না? হোপফুলি এতটুকু বুদ্ধি আছে তোমার, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আই এম ভেরি হ্যাপি ফর ইউ গাইস। সোনালি দিনগুলো ফিরে ফিরে পেতে যাচ্ছিলাম আমরা। সো সোনালি দিনগুলো আমরা ফিরে পাবো। সেখানে বি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে আমি আবারও তোমার যাতে মনে থাকে এর জন্য আমি বারবার মুছবো, বারবার লিখবো, কারণ যতবার মুছবা যতবার লিখবা ততবার তোমার ভালো হবে। সো এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর এখানে এ এর ভেক্টর। ওকে, এ এর উপর মানে কি এ নিচে, এ নিচে, এই যে এর উপর মানে কি এ থাকবে নিচে। হোপফুলি তুমি বুঝতে পারছো। এরপর সমান্তরাল আর লম্ব, আরে ভাই সমান্তরাল হলে কি হয়? এ ক্রস বি ইকুয়াল টু 0 হয়, কিন্তু ক্রস প্রোডাক্ট করার কারো টাইম আছে? আমার তো টাইম নেই ভাই। এ এক্স বাই এ ওয়াই, সরি এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু কত? এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। এবং এটা কি তিনোটা একই সাথে সত্য হইতে হবে। দুইটা ঠিক, দুইটা সমান হয়েছে, আরেকটা আরেকটা সমান হয় নাই, তাইলে কিন্তু ধরা খেয়ে গেছো। দুইটা সমান হয়েছে, আরেকটা সমান হয় নাই, এর মানে কি এরা সমান্তরাল হইতে পারবে না কখনো। অল অল তিনোটাই সত্য হইতে হবে, ঠিক আছে? অল থ্রি মাস্ট বি ট্রু, ঠিক আছে? আচ্ছা, আর লম্ব হইলে তো সবাই জানি এ ডট বি 0 হয়ে যায়, এগুলিতে এখানে আর শর্টকাট মারা কিছু নাই। আচ্ছা, এরপর আপেক্ষিক বেগ, ধরো এই বরাবর একটা বেগ আছে, এই বরাবর একটা বেগ আছে, বললো এদের মধ্যে আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ কি হয়ে যায়? ভি এ মাইনাস ভিবি হয়ে যায়, তাই তো? ভি এ মাইনাস ভিবি হয়ে যায়। সো বেসিক্যালি এখানে কি বলতেছে দেখো, দুইজন ব্যক্তি একই স্থান থেকে পরস্পর 60 ডিগ্রি কোণে 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিলে 3 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো, মধ্যবর্তী দূরত্ব যদি বলে না, এটা শর্টকাট, শর্টকাট না, বেসিক্যালি এটা কনসেপ্ট। তাও আমি শর্টকাটই মারবো, আমার কনসেপ্ট বোঝানোর এখন আমাদের টাইম নাই। বুঝাই দিব? আচ্ছা বুঝাই দিই, সমস্যা কি, জীবনে কি আছে বলো। তবে টাইম, এই যে টাইম বাড়তেছে দেখি, আল্লাহ গো 23 মিনিট মানুষ ভেক্টরে শর্টকাট শিখবে? জীবনেও না, জীবনেও কেউ শিখতে যাবে না, না। তাহলে থাক। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, এখানে আমাদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে হলো রিলেটিভ ভেলোসিটি ইনটু টাইম। আবারও বলতেছি, রিলেটিভ ভেলোসিটি ইনটু টাইম। এখন এই যে আপেক্ষিক বেগ বা দুইটা ভেক্টরের বিয়োগফলই তো আপেক্ষিক বেগ, তাই না? এটা কি দুইটা ভেক্টরের বিয়োগফলই তো আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ বা দুইটা ভেক্টরের বিয়োগফল কেমনে বের করে? এই যে দুটি ভেক্টর এ মাইনাস বি, এ মাইনাস বি, এই দুইটা ভেক্টরের বিয়োগফল কেমনে বের করবো বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা, কজ আলফা। এই আলফাটা কি? এই আলফা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। আবারও এ আর বি এর মধ্যবর্তী কোণ, কিন্তু এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ না, এ আর বি এর মধ্যবর্তী কোণ। মানে আসল যে আলফাটা, এই যে এখানে এ এখানে বি, এ আসল আলফাটা ইউজ করবা, ঠিক আছে? যদি এখানে মাইনাস ইউজ করো, আমি এভাবে ইউজ করতে পছন্দ করি। সো এখানে হয়ে যাবে রিলেটিভ ভেলোসিটি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কস 60 ডিগ্রি, তাই না? রিলেটিভ ভেলোসিটি এখানে কি কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আচ্ছা ভালো কথা, ইন্টু 3 আওয়ার। ভাগ্য ভাগ্য ভালো, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার ইন্টু আওয়ার, মানে কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার। সো 3 3 9 মানে 5 স্কোয়ার 25, 25 না এটা, 9 আর 16 কত? 25, 25 মাইনাস কস 60, আর 2 তো কাটাকাটি যায়, এটা তো জানা কথা, তাই না? কস 60 আর এখানে 2 কাটাকাটি, মানে 25 মাইনাস 12 কত হয়? 25 মাইনাস 12 কত হয় বলো তো ছোট বন্ধু?
25 - 12 কত হয়? 25 - 12 কত হয়? 13 হয়। তো √13 × 3 মানে 3√13 কিলোমিটার। ওকে, ওরা কিন্তু আলোকবর্ষ দূরে না, ওরা হলো 3√13 কিলোমিটার দূরে। হোপফুলি তুমি বুঝতে পারছো। নেক্সটে আমরা চলে যাই, এই যে দিস ইজ মানে 100 স্টার দিলেও ভুল হয়ে যাবে। দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, তো কি বলছে যে দুইটা ভেক্টরের সাহায্যে আমি যদি একটা ত্রিভুজকে প্রকাশ করি, দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা বাহু হয়ে যায়, তাহলে এই ত্রিভুজের এরিয়া কত হয় জানো? ত্রিভুজের এরিয়া হয়ে গেলে হাফ ইন্টু এ ক্রস বি। হাফ ইন্টু কত? এ ক্রস বি ত্রিভুজের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, আবারও বলতেছি, সামান্তরিকের ক্ষেত্রে আমার বেশি ভয় লাগে। সামান্তরিক দুইটা কেস থাকতে পারে সামান্তরিকের। সামান্তরিকের বাহু যদি বলে দেয়, তখন এরিয়া হয়ে যাবে এ ক্রস বি এর। বাহু যদি বলে দেয় সেক্ষেত্রে এ ক্রস বি হয়ে যাবে হলো এরিয়া। ঠিক আছে। আবার যদি বলে দেয় সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে তোমার হাফ ইন্টু এ ক্রস বি বলা লাগবে। আবারও বলে দিতেছি, দুইটা কর্ণ যদি দেওয়া থাকে তাহলে এরিয়া কিন্তু হয়ে যাবে হাফ ইন্টু এ ক্রস বি। আমি এখানে এরিয়া কেন লিখতেছি রে ভাই? আমার লেখা উচিত স্কোয়ার ইউনিটস, এস কিউ ইউনিট। ঠিক আছে, এস কিউ ইউনিট। ওকে, আশা করি বুঝতে পারতেছো। আর আয়তাকার ঘনবস্তুর ভলিউম কি হয়ে যায়? এ ডট বি ক্রস সি, বা সি ক্রস এ ডট বি, অথবা বি ক্রস এ ডট সি, না সরি, বি ডট এ ক্রস সি। মানে প্রথমটা ডট বাকি দুইটা ক্রস, প্রথমটা ডট বাকি দুইটা ক্রস। কিন্তু এইভাবে তো কারো লেখার টাইম নাই, এভাবে কারো লেখার টাইম আছে? আমার তো টাইম নাই ভাই, আমি এইভাবে লিখবো এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। বুঝতে পারছো? এটা কি? এটা হলো প্যারালেলো পাইপটের, ওর আরেক আলাদা পেজ লাগবেই। সো প্যারালেলো পাইপ যদি বলে, বেসিক্যালি সামান্তরিকাকার ঘনবস্তু। আরেকটা আছে হলো চতুস্তলক। হোপফুলি চতুস্তলক দিবে না, আল্লাহ মাফ করুক। চতুস্তলক যদি দেয় তাহলে 1/6 করে দিবা, ঠিক আছে, এ ডট বি ক্রস সি। ঠিক আছে, চতুস্তলক বলে দিলে 1/6 করে দিতে হয়। আর প্যারালেলো পাইপ বললে এ ডট বি ক্রস সি করে দিতে হয়। এর বেশি আমি তোমাকে আর কষ্ট দিব না। তো এটা কেমনে করে বলো তো? এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। ঠিক আছে, এখানেও এ এক্স এ ওয়াই এ জেড বি জেড বি এড করে ফেলতে পারবা হোপফুলি। ওকে, আচ্ছা। আর গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হলো কি? জাস্ট স্কেলারের সাথে। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে বেসিক্যালি ঢাল। যদি তুমি ইংলিশে ম্যাথ পড়ে থাকো, গ্রেডিয়েন্ট বলে স্লোপ বলে, তাই না? তো বিভিন্ন অক্ষের সাপেক্ষে কোন একটা স্কেলারের ঢাল, বিভিন্ন অক্ষের সাপেক্ষে কোন একটা স্কেলারের ঢালকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট বলি। এর বেশি আর কিছু জানা লাগবে না গ্রেডিয়েন্ট সম্পর্কে, কোনো কথা নাই। ডাইভারজেন্স কি? জাস্ট ডট গুণন। ল্যাবলার সাথে কি গুণন? ডট গুণন। ডাইভারজেন্স ফর ডট, ডাইভারজেন্স ফর ডট। আর কার্ল মানে হলো ঘূর্ণন প্রবণতা, সো ক্রস। আমি এভাবে মনে রাখি, ঠিক আছে। ডট ডট প্রোডাক্ট। সো এটা বেসিক্যালি ডাইভার্জ করার প্রবণতা, মানে ছড়িয়ে যাওয়ার প্রবণতা। সো ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ছড়িয়ে যাচ্ছে, মানে ভলিউম বাড়তেছে, ঘনত্ব কি হইতেছে? কমতেছে। আর ডাইভারজেন্স যদি লেস দ্যান 0 হয় তাহলে ভলিউম কমতেছে, ঘনত্ব বাড়তেছে। কারণ সব নেগেটিভ ডাইভারজেন্স মানে কি? কনভারজেন্স, মানে একসাথে ঢুকা যেতেছে একটা আরেকটার ভিতরে। সো ভলিউম কমতেছে, ঘনত্ব কি হইতেছে? বাড়তেছে। সো চিত্র যদি দেখাইতে চাই, চিত্র দেখাবো না। আর ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হলে এটা আমরা বলি কি? সলিনয়েডাল। সলিনয়েডাল মানে এই যে এখানে কিন্তু আরো কিছু কিওয়ার্ড বলতে পারে যে ঘনত্ব স্থির, ঘনত্বের পরিবর্তন হচ্ছে না, আয়তন স্থির, আয়তনের পরিবর্তন হচ্ছে না, এগুলি বলতে পারে। কিন্তু এটা সুন্দর মতো নোট করে রাখতে হবে। আর কার্ল বেসিক্যালি ক্রস গুণন, ঘূর্ণন প্রবণতা। কার্ল কি? ঘূর্ণন প্রবণতা। সো এখানে একটা জিনিসই মনে রাখা লাগে যে কার্ল যদি ইকুয়াল টু 0 হয়, এটা গত বছরই আসছে, তখন কি হয়ে যায়? সংরক্ষণশীল। সংরক্ষণশীল শীল, বা অনেকে বলে অঘূর্ণনশীল। ঠিক আছে। আর লাস্ট যেটা দেখাবো সেটা হলো আমাদের নদী নৌকা। সো নদী নৌকা যদি কথা বলি, এই যে একটা নদীর বেগ হলো ইউ, নৌকার বেগ যদি হয় ভি, এবং স্রোতের সাথে যদি ওই আলফা কোণে রওনা দেয়, স্রোতের সাথে যদি ওই কি করে আলফা কোণে রওনা দেয়, তাহলে সর্বনিম্ন সময় টি মিনিমাম টাইমে ওর যাইতে হলে আর খাড়াখাড়ি রওনা দিতে হবে। সো ডি বাই ভি হয়ে যাবে। মিনিমাম টাইম কত হয়ে যাবে? ডি বাই ভি হয়ে যাবে। এবং মিনিমাম টাইমে যেহেতু যাচ্ছে সেক্ষেত্রে ওর কিছু পরিমাণ, এই দেখো খাড়াখাড়ি যেহেতু রওনা দিতেছে, তাহলে অবশ্যই স্রোতের কারণে কিছুটা সরে যাবে। এই যে খাড়াখাড়ি রওনা দিতেছে, স্রোতের কারণে কিছুটা কি হয়ে যাবে? সরে যাবে। এই যে এইখানে হয়ে যাবে লব্ধি,
স্রোতের কারণে যে কিছুটা এক্স অক্ষ বরাবর সরে গেল এটার আমরা কি বলি, ফসকে গেল বা ড্রিফট। আমার ইংলিশ টার্মগুলি মনে আছে, তো এখানে ড্রিফট হয়ে যাবে কত, ড্রিফট হয়ে যাবে হলো ডেল্টা এক্স, বা আমরা এখানে বলতে পারি যে এক্স অক্ষ বরাবর সরণ কত, বেগ কত ইউ, এক্স অক্ষ বরাবর শুধু ইউই আছে, ইন্টু কত সময় ডি বাই ভি। সো ডি ইন্টু নদীর বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, ডি ইন্টু নদীর বেগ ডিভাইডেড বাই কত নৌকার বেগ। আর সর্বনিম্ন দূরত্ব মানে কি, সর্বনিম্ন দূরত্ব মানে হলো সোজাসুজিও বলতে পারে, সোজাসুজি পার, সোজাসুজি পার যদি বলে সেক্ষেত্রেও তোমার কি হয়ে যাবে, এখানে আমাদের টাইম লাগবে হলো ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে, ডি ডিভাইডেড বাই রুট ওভার কত ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সোজাসুজি যদি নৌকা পার হতে চাই। এবং সেক্ষেত্রে আমাদের শর্তটা কি ছিল, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস অফ নদীর বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। ওকে, হোপফুলি তুমি মনে রাখতে পারবে এগুলি। থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসের জন্য। আমরা নেক্সটে নিউটনীয় বলবিদ্যার অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু আনছি, এটা আমার মন বলতেছে এবার এটা আসবে। তো হোপফুলি তোমরা ফলো করবে আমাদের এই সিরিজটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।